রাজশাহী থেকে নাটোর পৌঁছেছে এনসিপির পদযাত্রা। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৩ আগস্ট ঢাকা আসার আহ্বান। এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। ফেব্রুয়ারিতে এই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। ভোটের পরিবেশ নিয়ে সংশয় জামায়াতের। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। মৌলিক বেশ কটি বিষয়ে সমঝোতা না হলেও এ মাসেই জুলাই সনদ ঘোষণার আশা ঐকমত্য কমিশনের। সংবিধানে যুক্ত করার সিদ্ধান্ত সরকার ও রাজনৈতিক দলগুলোর। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। রাজাকারের বাচ্চা বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি আসামি পক্ষের আইনজীবীর। চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে লং মার্চে পুলিশের বাধা জলকামান। ৩ দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান। ইয়েমেনের 3 বন্দরে ইসরায়েলের বিমান হামলা চলতি সপ্তাহেরই হতে পারে গাজা যুদ্ধবিরতি চুক্তি, বললেন ট্রাম্প। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই অভ্যুত্থানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে, তার জন্যই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, আর এজন্যই আগামী ৩ আগস্ট মানুষ ঢাকায় আসবে। রাজশাহীতে এমনটাই বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে রাজশাহী থেকে নাটোর অভিমুখে জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই এনসিপি নির্বাচনকে দেখতে চায়। দেশ পুনর্গঠনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। আজ নাটোরের পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। দর্শক, নাটোরের পদযাত্রা ও গণসংযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো আমার সহকর্মী নাজমুল হাসানের কাছ থেকে। নাজমুল, নাটোরে আজ এনসিপির কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ব্যাপী জানাবেন, এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন কিনা এবং তাদের বক্তব্যে কি উঠে এসেছে জানাবেন আমাদের। ইশরাত, নাটোরের আসলে গাঁওপাড়া ঢালান এলাকায় কিন্তু এই গাড়িবহরটি আসে এবং সেখান থেকে নাটোরের স্টেশন বাজার হয়ে একেবারে শহরের যে কানাইখালী এলাকা পার হয়ে কিন্তু এই গাড়িবহরটি এখন পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। গাড়িবহর শেষ হয়েছে নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনে, এবং এই পদযাত্রাটি কিন্তু শহরের মাদ্রাসা মোড় এলাকায় গিয়ে শেষ হবে। স্বাধীনতা চত্বর, সেখানেই কিন্তু নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। তারা যে জুলাই চেতনা নিয়ে এসেছেন, এই চেতনার কথাগুলো বলবেন, এবং এখানে এনসিপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন, এবং আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় নেতা যে রয়েছে সারজিজ আলম, ডক্টর জারা থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতারা এখানে জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং এখানে কিন্তু
নেতাকর্মীদের প্রচুর ভিড় লক্ষ্য করছি এবং তারা বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে আসলে এই প্রোগ্রামে এসেছেন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এবং বিভিন্ন ধরনের স্লোগানে আসলে শহর প্রকম্পিত করে তুলেছেন। স্লোগানগুলোর মধ্যে রয়েছে দালালিনা রাজপথ, রাজপথ, রাজপথ এমন স্লোগান। এবং এই গাড়িবহর এখন কিন্তু একেবারেই সদর থানার সামনে অবস্থান করছে। এখান থেকে গাড়িবহর এই পদযাত্রাটি আসলে যাবে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে। সেখান থেকেই কিন্তু নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় নেতাকর্মীরা এখনও তারা কোনো বক্তব্য রাখেননি, তারা শুভেচ্ছা বিনিময় করছেন এবং যে বিষয়গুলো রয়েছে যে সেই পদযাত্রাটি সেখানে গিয়ে শেষ করবে। আমরা কিন্তু একেবারেই স্বাধীনতা চত্বরের কাছাকাছি রয়েছি, সেখানে গিয়েই যে বক্তব্য রাখবে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে জানাতে পারবো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটের দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ঠিক না? আমরা লড়াই করছি, সংগ্রাম করছি আমার অধিকারের জন্য, আমার ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সেই লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা সিলেটে এসেছি। বন্ধুগণ, মালিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই। মালিক ভাই শুধু আজকে এই সভার সভাপতি না, মালিক ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি। না, শুধু তাই না, ভুল। তিনি দীর্ঘ 15-16 বছর ধরে এই বিএনপি ঝান্ডা তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে গোটা ইউরোপ তিনি চষে বেরিয়েছেন। এটা অস্বীকার করার আমাদের কোনো উপায় নেই আছে। তাই উনি যখন আমন্ত্রণ জানালেন, আমার চেয়ারম্যান মহোদয় যখন আমাকে বললেন যে হ্যাঁ যেতে পারেন, তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমি সালামের সঙ্গে কথা বলেছি, কায়েম সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি এখানে গৌসের সঙ্গে কথা বলেছি, মুক্তাদির সাহেবের সঙ্গে কথা বলেছি যে আমি এই মিটিংয়ে আসতে চাই, কারণ আমার অন্তর থেকে টান আসছে এই মিটিংয়ে আসার জন্য। আমি আরেকজনকে দেখে খুব খুশি হলাম, মোহিত ভাইকে। আমাদের মোহিত ভাইয়ের সঙ্গে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে আমি নিজেও বহু ইউরোপের দেশে দেশে ঘুরেছি। বন্ধুগণ, এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই। বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ শিকার, বহু মানুষের রক্ত, বহু মাথার কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তাই না? এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম, ঠিক আছে, এখন কি করবোটা কি? আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই। অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করানোর হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র আমরা চাই, এইরকম একটা দেশ আমরা চাই, তাই না? সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি বন্ধুরা। আর আমাদের এই সংগ্রাম, আমাদের যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপসহীন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে দলের সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এখানেই 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে দলটি। গোলাম পরোয়ার জানান, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে। জানানো হবে 7 দফা দাবি। বলেন, নির্বাচন পেছানোর কোনো বক্তব্য জামায়াত দেয়নি, তার কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন। এ মাসেই জুলাইয়ে সনদ ঘোষণার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন গোলাম পরোয়ার। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন, এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংলাপের শুরুতে একথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, কমিশন কোনো দলের উপর কিছু চাপিয়ে দিচ্ছে না, সব 20 সাবর একমত হওয়ার দরকার নেই বলেও জানান তিনি। বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, আরও কিছু বিষয়ে আলোচনা চলছে। ঐকমত্য প্রতিষ্ঠায় সবার চেষ্টা রয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। যে সময় রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে তাদের সম্ভবত আরো একদিন আমরা এই সপ্তাহে পৌঁছবো এবং সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের বক্তব্যে। পারি বা ইউনিয়ন পর্যায়ে আমাদের সালিসি আদালত আছে, আমাদের প্রয়োজনীয় আদালত আছে, তাহলে দেখা যাবে জনগণ তার সুফলটা কিছুটা হলেও পাচ্ছে। না হলে এই আদালতটা হয়ে যাবে কি বাড়ির কাছে আদালত, তাহলে মামলা মকদ্দমা দেই, তাহলে আমাদের এইখানে উকিল নাই, বাইরের থেকে নিয়ে আসতে হবে। এটা আরেক ধরনের জনগণের প্রতি যন্ত্রণার বিকেন্দ্রীকরণ হবে। আমরা যন্ত্রণার বিকেন্দ্রীকরণ না, জনগণ তার প্রকৃত অধিকার যাতে ভোগ করতে পারে। যেমন তার মামলা করার যেমন অধিকার আছে, আবার আইনগতভাবে সুফল পাওয়ার অধিকার আছে বাড়ির কাছে থেকে, সেই জায়গাটা পাবে যদি আমরা সালিসি যে কার্যক্রম সেইটা এবং সরকারের আইন সহায়তার মধ্যে পাই। এই কথাটা বলেছি। আরেকটা একটু অ্যাডভান্স বলেই যাই, কারণ পরে বিকালবেলায় এত ব্যস্ততা হয়, সুযোগ পাওয়া কঠিন হয়। আপনারা শুনেছেন জরুরি আইন বিষয়ক আলোচনা চলছে, আমরা বিকালে বলবো এবং হয়তো আজকে সমাধান করা যাবে না, কিন্তু একটা ফান্ডামেন্টাল জায়গা একটু বলি 1 মিনিটের মধ্যে। প্রথম কথা, এইটা আপনারা হয়তোবা সবাই জানতে পারেন যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে কিন্তু জরুরি আইনের বিধান ছিল না। জরুরি আইন তো দরকার এক অর্থে হওয়ারও প্রয়োজন হতো না যদি আমাদের পার্লামেন্ট তাকে নিয়মিত কার্যক্রম করতে পারত। যদি আমাদের কালচারাল পরিবেশটা এরকমের হতো যে আমরা একটা ক্ষমতা তারপরে ট্রান্সফার ওইভাবে করব এবং দেশে এমন কোনো অ্যানার্কিক সিচুয়েশন করব না যাতে করে জরুরি আইন প্রয়োজন হয়। যুদ্ধ বিগ্রহ হলো একটা অন্য বিষয়, কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশের বাস্তবতায় হয়তোবা এটা করতে হয়েছে এবং আমরা ধারণা করি হয়তোবা আরও কিছুদিন এই পর্যায়ে রাখতে হবে। কিন্তু এ ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল পজিশন হচ্ছে কোনোভাবে নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার আইনের এই ধরনের কোনো কর্মকাণ্ড করা, এইটাই ওনারা অনেক পয়েন্ট তুলে ধরছেন, অনেক। দর্শক, আমরা শুনছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে আজকের প্রধান আলোচ্য বিষয় ছিল, অন্যতম একটি আলোচ্য বিষয় ছিল জরুরি আইনের ব্যাপারে। সে ব্যাপারে কথা বলছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আমরা সরাসরি ছিলাম তাদের বক্তব্যে। সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বা জুলাই সনদ দেয়া কি সম্ভব হবে? জাতীয় ঐকমত্য কমিশন বলছে কিছু বিষয়ে মত দ্বিমত থাকলেও তারা আশাবাদী জুলাইয়ে সনদ ঘোষণার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, জুলাই ঘোষণাপত্র ভিন্ন বিষয়।
সংবিধানে তা যুক্ত হবে কিনা এই সিদ্ধান্ত নেবে সরকার ও রাজনৈতিক দলগুলো। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনের পতন, স্বপ্ন নতুন করে দেশ গঠনের, সেই আকাঙ্ক্ষায় সংবিধান, নির্বাচন সহ বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু দুই ধাপে দলগুলোর সাথে আলোচনায় কতটা সমঝোতায় পৌঁছতে পেরেছে তারা? কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, আসামিদের ক্ষমার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর বিষয়ে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের সভাপতি করার ক্ষেত্রেও হয়েছে সমঝোতা। ঐক্য হয়েছে প্রধান বিচারপতির নিয়োগ, বিভাগীয় পর্যায়ে উচ্চ আদালতের বেঞ্চ গঠনেও। প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ ১০ বছর করার ক্ষেত্রে সব দলের সমর্থন থাকলেও এখনো সমঝোতা হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এখনো চূড়ান্ত ঐক্যমতে পৌঁছে নাই। সংসদ নির্বাচনে কোনো দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে প্রতিনিধি নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। সমঝোতা হয়নি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রস্তাবেও। জুলাইয়ের মধ্যে এসব প্রস্তাবে সমঝোতা কঠিন, তবে আশাবাদী কমিশন। সবাই তো সব বিষয়ে একমত হবে না, এটা অবাস্তব, অবান্তর। কেউ কেউ ডিসেন্ট দিতে পারে। ঐক্যমতের সংজ্ঞাটা সম্পর্কে আমরা এখনো ঐক্যমতে পৌঁছতে পারিনি। আমরা আশা করছি যে এটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো এই মাসের মধ্যে। সংস্কার বিষয়ে যে যতগুলো রাজনৈতিক ঐক্যমতই হোক, সেইটা অবশ্যই মানে একটা শর্তযুক্ত হতে, সাংবিধানিক শর্তযুক্ত হতে হবে যে যারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবে তারা সেটা করতে বাধ্য থাকবে। এটা যেন ৩ জোটের রূপরেখার মতো না হয়। কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, জুলাই সনদ বা জাতীয় সনদ সংবিধানের অংশ হবে, এর জন্য সংশোধন করা হবে সংবিধান। জাতীয় সনদের কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। দাবি আছে জুলাই ঘোষণাপত্র সংবিধানের অংশ করার। ডক্টর মজুমদার বলছেন, সনদ ও ঘোষণাপত্র ভিন্ন বিষয়। জুলাই ঘোষণা ওটা হবে যে আমাদের গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্য, গণ অভ্যুত্থানের বিশেষত্ব, তাৎপর্য এবং আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের বিষয় নয়। যৌথ সাধারণ ইচ্ছার একটা প্রতিফলন থাকতে হবে ওই কাগজে। সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত না করা গেলে একটা চুক্তি আকারে হতে পারে, কিন্তু সেটা অবশ্যই একটা জাতীয় ঘোষণা আকারে থাকতে হবে। গবেষক আলতাফ পারভেজ আশা করেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই বৃহস্পতিবার। অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, এর অপব্যাখ্যা করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে গত 1 জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানির সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 7 সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে।
অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা। অভিযান চালিয়েও তেমন সুফল মিলছে না। দোকানীদের অভিযোগ, মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। সিন্ডিকেট ভাঙতে চাল আমদানির পরামর্শ হিলি বন্দরের ব্যবসায়ীদের। হিলি প্রতিনিধি মুরাদ ইমামের পাঠানো রিপোর্টে বিস্তারিত দেখব। বাজারে চালের যোগানের কোনো কমতি নেই, কিন্তু দাম বেশ চড়া। ধানের দাম বাড়ার অজুহাতেই মূলত সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকার মতো। 50 টাকা দরের মোটা চাল এখন বিক্রি হচ্ছে 56 টাকায়, আর সরু চাল বিক্রি হচ্ছে 80 টাকা দরে। দোকানীদের অভিযোগ, মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট করে এই দাম বাড়াচ্ছে। বাজারে প্রশাসনের নজরদারি বাড়লেও মিলছে না কোনো সুফল। এলসির চাল, সম্বা কার্ডের চাল 66 টাকা ছিল, এখন 70 টাকা, প্রায় কেজি প্রতি 60 টাকা দাম বাড়ছে। আগে যে চাল আমরা কাটারি বেচলাম 65 টাকা, সেটা এখন বর্তমানে 72 টাকা বেচতে হচ্ছে। মেলে দাম বেশি, আমরা কি করবো? চালের বাজার বাড়া মানে সিন্ডিকেটাররা, ধানারা সিন্ডিকেট করতেছে, সিন্ডিকেট করে অটোমিলাররা কাজ সাহায্য করে দাম বাড়ায় দিচ্ছে। আমদানিকারকরা বলছেন, চাল আমদানি শুরু হলে দাম কেজি প্রতি 5 থেকে 8 টাকা কমতে পারে। তাদের অভিযোগ, আমদানি বন্ধ থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমদানি করা চাল প্রতি কেজি স্বর্ণা 50 থেকে 51 টাকা এবং সরু জাতের সম্পা চাল 70 থেকে 72 টাকায় বিক্রি করা যাবে। অতিবৃষ্টিতে গৃহস্থ ধান মাঠে অনেক নষ্ট হয়ে গেছে। 15 দিন 20 দিন ধরে লাগাতার বৃষ্টির জন্য এই ধান নষ্ট থাকার জন্য কৃষকের ফলনটা কমে গেছে। সরকারের উচিত দ্রুত চাল আমদানি করা, এতে জনগণের নাগালের সাধ্যমতো আসবে চালের মূল্য। সর্বশেষ গত 15ই মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করা হয়। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। ভরা মৌসুমে চালের দাম অনেক বেশি বাড়ছে, কথাটা পুরোপুরি ঠিক নয়, কিছুটা বেড়েছে। আর যেন না বাড়ে তা নিয়ে নজরদারি চলছে বলে জানিয়েছে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সেমিনারে তিনি বলেন, নাগরিক স্বাস্থ্য নিশ্চিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এ সময় তিনি আরো বলেন, জাপানের সহায়তায় একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশে আধুনিক নিরাপদ পরীক্ষাগার নির্মাণ হবে, যার মূল কার্যালয় হবে ঢাকায়। খুলনা ও চট্টগ্রামে অত্যাধুনিক ফুড টেস্টিং সিস্টেম চালু করা হবে বলেও জানান উপদেষ্টা। এতে করে খাদ্যের মান নিশ্চিত করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। আরও জানান, এটি মূলত বিএফএসএ এর জাতীয় রেফারেন্স পরীক্ষাগার হিসেবে কাজ করবে। অনেক বেশি কথাটা কিন্তু আপনার সঠিক বলেন না। আপনার সাথে এখানে ডিসএগ্রি করবো। এখানে কিছু বেড়েছে, সামান্য কিছু বেড়েছে। প্রতি বছরের জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি। চুক্তি শেষ হওয়ায় 17 বছর পর রোববার চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ছেড়েছে সাইফ পাওয়ারটেক। মধ্যরাত থেকে টার্মিনাল পরিচালনায় দায়িত্ব নিয়েছেন নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডক। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান। সরকারের সিদ্ধান্ত পরপর ড্রাই ডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। জানানো হয়, টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি, তবে ড্রাই ডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে। চট্টগ্রাম বন্দরে 4টি কন্টেইনার টার্মিনাল রয়েছে। এগুলো হলো চিটাগং কন্টেইনার টার্মিনাল, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, জেনারেল কার্গো বার্থ এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরে 2024-25 অর্থ বছরে হ্যান্ডলিং হওয়া 32 লাখ টিইউস কন্টেইনারের মধ্যে 44% এককভাবে পরিচালিত হয়েছে এনসিটি থেকেই। এই কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই টার্মিনাল অপারেশন কার্যক্রম খুবই স্মুথলি রান করবে। ময়মনসিংহে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সিএনজি চালিত 3 চাকার যানের রেজিস্ট্রেশন নম্বর প্লেট। শোরুম থেকে কিনে সরাসরি রাস্তায় নামছে এসব যান। এমনকি ড্রাইভিং লাইসেন্সও করেন না চালকরা, যেন বিআরটি এর নজরে নেই এখানে। এদিকে জেলার সড়ক মহাসড়কে ঘটছে দুর্ঘটনা, প্রাণ ঝরছে সাধারণ মানুষের।
গত 2 মাসেই মৃত্যু হয়েছে 40 জনের। পুলিশের তদন্ত বলছে বেশিরভাগ ঘটনার জন্য দায়ী 3 হুইলার। সিএনজি চালিত 3 চাকার বাহনে যে রেজিস্ট্রেশন নম্বর প্লেট থাকতে পারে, ময়মনসিংহ চালকদের সেই ধারণাই যেন নেই। সড়কে চলাচল করা 99% সিএনজিতেই নেই নম্বর প্লেট। বলা যায় এই শহরে রেজিস্ট্রেশন নম্বর অনেকটাই বিলুপ্তির পথে। অথচ অবৈধ এসব বাহন দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক মহাসড়কে। ধরুন একটা গাড়ি আইতাছে, একটু ব্রেক করতো না, গাড়ি কাটিয়ে দেখতুন যারা একটা গেলা মারি গেছে, এই অবস্থা। তারা কোনো সিঙ্গেল বোঝে না, এই কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। পিচ দালাইছে বেশি, বৃষ্টি হইলে রাস্তা পিছলে যা, ব্রেক ধরতে পারে না, তাই অ্যাক্সিডেন্ট হয়। জেলায় 8000-এর বেশি সিএনজি চালিত 3 চাকার যান চলছে, যার বড় অংশেরই নেই রেজিস্ট্রেশন কিংবা চালকদের লাইসেন্স। কিভাবে চলছে এসব জানতে চাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআরটি এর কাছে। যারা রেজিস্ট্রেশন করতে আসে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রদান করে থাকি, আর যারা রেজিস্ট্রেশন প্রদান করে না, আনরেজিস্টার্ড বহুত গাড়ি আছে, যেগুলো আমরা পুলিশ এবং বিআরটি এবং জেলা প্রশাসকের সমন্বয় এবং বিভাগীয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। তথ্য বলছে গেল 6 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শতাধিক মানুষ, যার মধ্যে গত 2 মাসেই প্রাণ গেছে 40 জনের। এসব ঘটনায় মামলা হয়েছে। তদন্তে কি তথ্য পাচ্ছে পুলিশ? ওভার স্পিড এবং ওভারটেকিং, মূলত এই দুইটা কারণে এখানে দুর্ঘটনা ঘটে। কারণ একটা মানুষের জীবন যখন চলে যায়, তখন আইনি ব্যবস্থা যাই গ্রহণ করা হোক, একটা পরিবারের জন্য সে ক্ষতি কখনো পোষানো যায়। পুলিশ বলছে অবৈধ বাহন চালানোর অপরাধে নিয়মিত মামলা হচ্ছে। পাশাপাশি সচেতনতা তৈরি, আইন মেনে চলা ও চালকদের প্রশিক্ষণ দিতেও কাজ চলছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, এমনকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও এই 3 চাকার অবৈধ যানের দৌরাত্ম্য। সংশ্লিষ্টরা বলছেন ক্ষমতার পালাবদলে শুধু সিন্ডিকেটের চেহারা বদলায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। সড়কগুলো নিরাপদ রাখার জন্য দায়িত্ব, সেই কর্তৃপক্ষের দায়িত্বের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 3 দফা দাবিতে যমুনা অভিমুখে যাত্রায় রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সহ বিডিআরের 2 সদস্য আহত হয়েছেন। দুপুর 12টায় রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জল কামান নিক্ষেপ করে পুলিশ। সকাল থেকে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা জানান দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর 12:15টার দিকে শাহবাগ মোড় থেকে যমুনার উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সব শেষ সেখান থেকে শাহবাগের জাদুঘরের দিকে রওনা হয় আন্দোলনকারীরা। আমার পাশে লোকরা গুলি করছে, উনি পরে গেছে, উনি ধরছি, এরপর আমার মানে পিটেছে। আমরা শান্তিপূর্ণভাবে যমুনার অভিমুখে এসেছি শুধুমাত্র প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য, কিন্তু আমাদেরকে গ্রেনেড সাউন্ড মেরেছে এবং পাথর নিক্ষেপ করেছে, টিএসএল মেরেছে, ডাবল বুলেট মেরেছে, পানি মেরেছে এবং আমাদের লোকজনকে তারা বিনা উস্কানিতে গ্রেফতার করে নিয়েছে। চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়, জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। যমুনা টেলিভিশনকে তিনি জানান, অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিনের বদলি প্রক্রিয়াধীন। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, সিভিল সার্জন ডাক্তার হাদির অনিয়ম দুর্নীতির তদন্ত ও স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা, সচিব ব্যাপারে কি বললেন? ইশরাত, সচিব বলেছেন যে এই বিষয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয় এবং সে বিষয়ে আসলে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থাগুলো চলছে এবং সেগুলো প্রক্রিয়াধীন। তবে যে তদন্ত প্রতিবেদনটি সেটি এখনো অভিযুক্ত ডাক্তার হাদির বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদনটি, সেই তদন্ত প্রতিবেদনটি এখনো মন্ত্রণালয়ের কাছে এসে পৌঁছায়নি এবং সেটি মন্ত্রণালয়ের কাছে আসা মাত্র সেই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে বাদবাকি ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। তবে তিনি কিন্তু যমুনা টিভিকে এটিও জানিয়েছেন যে অভিযুক্ত যে ডাক্তার হাদি তার যে বদলির বিষয়, সে বদলির বিষয়টিও কিন্তু প্রক্রিয়াধীন। যেমন এখানে
তাকে আমরা আরও জিজ্ঞেস করেছিলাম যে চুয়াডাঙ্গায় যে এই স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় যে অনিয়ম সেটি এবং একই সাথে হচ্ছে এই অভিযুক্ত যে সিভিল সার্জন তার অপসারণ নিয়ে যে অবস্থান কর্মসূচি চলছে সেটি নিয়েও আমরা তার কাছে জানতে চাই। এবং তারপর সেক্ষেত্রেও তিনি বলেন যেহেতু এটি একটি পরীক্ষার বিষয় এবং এই পরীক্ষার বিষয়টির মধ্যে যেহেতু আসলে বিভিন্ন ধরনের নিয়ম কানুন চলে আসে, সেই নিয়ম কানুনগুলোর ব্যাপারগুলোকে পর্যালোচনা করে এবং সেই নিয়ম কানুনগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে যেহেতু এখানে বেশ কিছু নিয়ম কানুন অনুসরণ করেই এগোতে হয়, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই সে অনুযায়ী পরবর্তীতে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু এই যে পরীক্ষাটির ব্যাপারেও তারা পরবর্তীতে ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত তারা এই বিষয়টি আসলে দেখছেন এবং সেটি পর্যবেক্ষণের অবস্থায় রয়েছে এবং এই যে এই পরীক্ষাটি যেহেতু একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে হয়, সেই নিয়ম অনুসরণের করেই কিন্তু পরবর্তীতে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী যে অভিযুক্ত যে ডাক্তার হাদি তার যে প্রক্রিয়ার যে বিষয়টি তার বদলির যে প্রক্রিয়া সেটি বদলির আদেশ সেটি প্রক্রিয়াধীন। ইশরাত, ধন্যবাদ আপনাকে তানভীর। জুলাই জাতির গর্বের মাস, এই হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সকালে নারায়ণগঞ্জ বন্দরের গোকুল দাসের বাগ এলাকায় একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বিগত সময় মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন রফিকুল আবরার। দক্ষতা ও নৈতিকতা শেখাবে এমন শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা ভুলে যেতে বসেছিলাম যে আমাদের অধিকার নিয়ে আমরা নাগরিক, আমাদের অধিকার ছিল না, আমরা প্রজাতে আমরা পরিণত হয়েছিলাম। এই ছাত্ররা এই জুলাই মাসে আমাদেরকে সেই ব্যবস্থা থেকে একটা মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। 3 দিন পার হতে চললেও আরও ভয়াবহ হয়েছে টেক্সাসের বন্যা পরিস্থিতি। পরবর্তী 48 ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। চলমান দুর্যোগে এ পর্যন্ত 82 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 68 জনই সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টির বাসিন্দা। অন্যান্য কাউন্টিতেও প্রাণ গেছে 14 জনের। এখনও নিখোঁজ 41 জন। সন্ধানে চলছে নিরলস উদ্ধার অভিযান। বেড়েই চলেছে টেক্সাসের গুয়াদালুপ নদীর পানির উচ্চতা। শুক্রবার থেকে শুরু হওয়া লাগাতার বর্ষণে 29 ফুট পর্যন্ত বেড়েছে নদীর পানি। তলিয়েছে অঙ্গরাজ্যের নতুন নতুন এলাকা। 72 ঘন্টা পার হলেও অবনতির দিকেই যাচ্ছে পরিস্থিতি। আগামী 48 ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে টেক্সাসের আবহাওয়া বিভাগ। শঙ্কা আবারও তৈরি হবে আকস্মিক বন্যা পরিস্থিতি। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিপদ বাড়তে পারে। পূর্বাভাসের চেয়েও ভারী বৃষ্টিপাত হচ্ছে। কঞ্চো ভ্যালি, সেন্ট্রাল টেক্সাস এবং কেরভিলে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। যারা এখনো নিখোঁজ তাদের উদ্ধারে শতভাগ চেষ্টা চালিয়ে যাব। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যটির কের কাউন্টি। শুধুমাত্র এই অঞ্চলেই প্রাণ গেছে কমপক্ষে 68 জনের, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ আরও কয়েক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি 10 জনের। চলছে বিরতিহীন উদ্ধার অভিযান। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী, ফায়ার সার্ভিস সহ জরুরি বিভাগের সদস্যরা। স্থানীয়, রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ের সহায়তায় পুরোদমে উদ্ধার অভিযান চলছে। আমাদের শত শত কর্মকর্তা এই জরুরি অবস্থায় কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানাচ্ছি। বন্যায় পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়া সদস্যদের একত্রিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাব। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লোহিত সাগরের 3 বন্দর হোদেইদা, রাস ইসা, আস সালিফ সহ রাস কাথিব বিদ্যুৎ কেন্দ্রে মিসাইল ছুড়েছে আইডিএফ। রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এছাড়াও হোদেইদা বন্দরে অবস্থানরত হুতিদের জব্দকৃত গ্যালাক্সি লিডার জাহাজেও আঘাত হানে তেল আবিবের মিসাইল। হামলাগুলোয় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সফলভাবে হামলা প্রতিহতের দাবি করেছে হুতি বিদ্রোহীরা। জবাবে সোমবার কয়েক দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। চলতি সপ্তাহেই হয়ে যেতে পারে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি, বিবৃতিতে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জিম্মি মুক্তির পাশাপাশি চুক্তি সংক্রান্ত জরুরি বিষয় নিয়ে হামাস ও ইসরায়েল দুপক্ষেরই সাথে আলোচনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। আমার মনে হয় আমরা গাজায় যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছি। এ সপ্তাহের মধ্যেই চুক্তি হতে পারে। জিম্মি মুক্তির বিষয়ে হামাসের সাথেও আপোষে আসার বেশ ভালো সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এর আগেও আমরা অনেক জিম্মিকে মুক্ত করতে পেরেছি। আশা করি চলতি সপ্তাহের মধ্যেই মীমাংসা করে ফেলতে পারবো। রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওয়াশিংটনের জয়েন্ট বেজ অ্যান্ড্রিউসে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। একই দিন স্থানীয় সময় বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সেখানে ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরবর্তীতে রাতে ব্লেয়ার হাউসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও সফরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথেও বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের সামরিক অভিযানের পর এটি বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।